বৈশালী, আমি তোর কাছে একটা কথা লুকিয়েছি। গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলিস নাকি? আমি কিন্তু সত্যি সত্যি পুলিশ স্টেশন যাব। দিচ্ছি যখন নিচ্ছিস না, আবার বলছিস দিচ্ছি না। নিতিন, চিলিমটা ভর। আরে এত তাড়া কিসের আছে ভাই? আগে মালের নেশাটা তো চড়তে দে, তারপর না হয় চিলিম ফুকবো। তোর ফোনটা একটু দে তো। আমার ফোনটা সালা ব্যাটারি ডাউন। তোরটা ডাউন তো আমারটা পুরো মরেই গেছে। আর এত তাড়াতাড়ি ডাকলি তুই, চার্জটাও দিতে দিলি না, পুরো ডেড। দেখ, ছাড়, কোনো ব্যাপার না, আমি একটা ফোন করে আসছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বলো নীতি। মনোজ আমার সঙ্গে রয়েছে। মেরে দাও ওকে। আরো একবার ভেবে দেখো বৈশালী, ও আমার বন্ধু হয়। কিন্তু আমার শত্রু। বেশি ভেবো না এসব, মেরে ফেলো ওকে। ঠিক আছে। বল, কত দূর এসেছিস? 5 মিনিট দূরে আছি। তাড়াতাড়ি আয়। গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলিস নাকি? হ্যাঁ হ্যাঁ, ওর একটা আর্জেন্ট কাজ করে দিতে হবে। নেশায় ডুবে তুই কি কাজ করবি বে? কাজটাই কিছু এরকম। এমলটা আবার কি ভাই? আচ্ছা, ও আরে ও তো আমার বন্ধু হয়, ও নীলেশ। আচ্ছা আচ্ছা, বন্ধু নাকি? তা বলিস নি তো আমাকে, একেও ডাকবি এখানে? আরে এই বেটাও সালা আমাদের মতনই গাঁজাখোর সালা। চল আয়, তোকেও বাবার প্রসাদ দিচ্ছি, ধর।
হ্যাঁ বল। কাজ হয়ে গেছে। ঠিক আছে। আমরা এখনো তদন্ত চালিয়ে যাচ্ছি। দেখুন, ফোন রেকর্ড অনুযায়ী 14ই সেপ্টেম্বর মনোজ আপনাদেরই কাশিবাই বস্তিতে ছিল। তারপর থেকে তার ফোন তো বন্ধ রয়েছে। কিন্তু স্যার 2 দিন হয়ে গেল, ওর তো কোনো খোঁজই পেলাম না আমরা। সাহেব, সারাদিনও বাইরে থাকলেও রাত্রেও বাড়ি ফিরেই। সারাদিন কোথায় থাকে আপনাদের নিশ্চয়ই বলে না। কাজকর্ম কিছুই তো করতো না। বস্তির সকলে ওকে চিনত গাঁজাখোর হিসেবে। মদ খেয়ে মারপিট করতো। হ্যাঁ স্যার, আমরা সেটা অস্বীকার করছি না, কিন্তু যেরকমই হোক সে তো আসলে মানুষ। আর কিছুদিন আগে থেকেই ও পুরো চেঞ্জ হয়ে গেছিল, কাজেও যেতে শুরু করেছিল। আমি আপনার সামনে হাত জোড় করছি, যেভাবে হোক ওকে খুঁজে বার করুন। আমরা তো ওকে খুঁজছি, কিন্তু এসবের জন্য তো সময় লাগে। দেখো, আমরা যখনই কোনো খবর পাবো আমরা তোমাদের ঠিকই ফোন করে জানিয়ে দেব। কোনোদিন কি কেউ জানতে পারবে যে মনোজ সালভের সঙ্গে কি হয়েছিল আর কেন হয়েছিল? কেউ কি কখনো জানতে পারবে যে মনোজের এই খুনের মাধ্যমে একটা বৃত্ত নিজে থেকেই পূর্ণ হচ্ছিল? আসলে মনোজ সালভের মার্ডারের বিষয়ে তখনই প্রশ্ন ওঠে আর উত্তরও পাওয়া যায় যখন অন্য একটা কেস নিজের বৃত্ত পূরণ করছিল। এই অনিল কাসবে মার্ডার কেসের শুনানি সামনের মাসের 24 তারিখে হবে। প্রসিকিউটর ওয়াডেকার পুলিশকে আপনি ইনফর্ম করুন সমস্ত অ্যাকিউজড আর উইটনেসদের 24শে অক্টোবর যেন কোর্টে হাজির করা হয়। ওকে স্যার। তিনজন অভিযুক্ত ছিল। হ্যাঁ সাহেব, শেখর মিশ্রাম, মুজিব শেখ আর মনোজ সালভে। ফাইলটা ক্রাইম ব্রাঞ্চে পাঠিয়ে দাও। আর ইন্সপেক্টর সন্দীপ চিকলেকরকে বলো যে আগামী 24শে অক্টোবর অনিল কাসবে কেসের হিয়ারিং হবে। সব অ্যাকিউজদের যেন ইনফর্ম করে। দেখতে হবে যে কোনো অ্যাকিউজ যেন উইটনেসের ওপর প্রেশার না করে। সরি স্যার, একটা কথা জিজ্ঞাসা করব। অনিল কাসবের কেসে ইনভেস্টিগেটিং অফিসার তো কারদুর পুলিশ স্টেশনের পিআই সিরকে ছিলেন। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু শিরকে এখনো ছুটিতে আছে। ততদিন সন্দীপ চিকলেকরই এই কেসটা সামলাবে। বুঝেছি স্যার। স্যার, নাগেশ 1 বছর পুরনো মার্ডার কেস। 3 জন আসামি ছিল, শেখর মিশ্রাম, মুজিব শেখ আর মনোজ সালভে, যার মধ্যে মিশ্রামের জামিন হয়নি, বাকি 2জন বাইরে। আমার 3 জনের আপডেট দরকার। হয়ে যাবে স্যার। পরের মাসে কেসের শুনানি শুরু হচ্ছে। ডিসিপি সাহেব বলেছেন জামিনে ছাড়া পাওয়া মুজিব শেখ আর মনোজ সালভের আপডেট নাও আর তাদের রোজ তারদুর পুলিশ স্টেশনে হাজিরা দেওয়ার জন্য বলে দাও। হ্যাঁ স্যার। ব্যারাক নাম্বার 4। হ্যাঁ, বেল পাইনিও। শেখর মিশ্রাম, দেখা করব আমি। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও ওকে। 1 মিনিট স্যার, কি ব্যাপার? আমার কি জামিন হয়ে যাবে স্যার? না, তোর কেস ট্রায়ালে আসছে, তৈরি থাকিস। স্যার, আমাকে বেল করে দিন না স্যার। ওই 2জন তো ঢপ দিয়ে চলে গেল। ওই মুজিব আর মনোজ একবারও আমার সাথে দেখা করতে আসেনি। তুই তো নিজে গিয়েছিলিস খুন করার জন্য, তখন তোর বোঝা উচিত ছিল বেআইনি কাজে কেউ কারোর নিজের লোক নয়। চল। স্যার, স্যার শুনুন না, স্যার শুনুন না। মুজিব শেখ,
আপনি কে? ক্রাইম ব্রাঞ্চ। কি হয়েছে স্যার? আগামী মাসের 24 তারিখ থেকে তোর কেসের শুনানি শুরু হবে। তার দুর্গ পুলিশ স্টেশনে গিয়ে প্রত্যেকদিন হাজিরা দিচ্ছিস তো? হ্যাঁ স্যার। একটা দিনও যদি মিস করিস না তো তোর জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাবে, বুঝেছিস? বুঝেছি স্যার, বুঝেছি। বলুন। মনোজ সালভে এখানে থাকে? হ্যাঁ, আপনারা? ক্রাইম ব্রাঞ্চ। পাওয়া গেছে মনোজকে। কোথায় গেছে মনোজ? সাহেব, এটাই তো আমি রোজ পুলিশ স্টেশনে গিয়ে জিজ্ঞেস করি, কিন্তু কেউ কিছু বলেই না আমার ছেলে সম্পর্কে। আপনার ছেলেকে পুলিশ খুঁজছে? দেখুন, আগামী মাসে আপনার ছেলের শুনানি আছে। ওকে বলবেন তার দুর্গ পুলিশ স্টেশনে গিয়ে প্রত্যেকদিন হাজিরা দিতে। যদি না যায় তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। অবস্থা তো আমাদেরই খারাপ সাহেব। গত 2 সপ্তাহ ধরে মনোজের কোনো খোঁজ নেই। জানি না কি হয়ে গেল আমার ছেলেটার। কিন্তু গুপ্তে ওর ফোন 2 সপ্তাহ ধরে অফ। আপনারা আর কোনো সূত্র পাননি এখনো? সমস্ত ডিটেলস বের করা হয়েছে নাগেশ। এই মনোজ হোটেলে ওয়েটারের কাজ করে, 1 নম্বরের গাঁজাখোর আর মাতাল ছেলে। কোথায় না খুঁজেছি। আমার মনে হয় ছেলেটা পালিয়ে গেছে। পালিয়ে গেছে তো ঢুঁড়ে ফেলো সমস্ত এলাকার ওর ইতিহাসও। টেনে নিয়ে এসো এই মনোজকে। শুধু 3 সপ্তাহ বাকি আছে আমাদের হাতে। একটা কাজ করো, মুজিবকে তুলে নিয়ে চলে এসো। ওর বেল ক্যান্সেল করার অ্যাপ্লিকেশন কোর্টে দিয়ে দাও। নাগেশ 24 অক্টোবর এই 3 জনকে কোর্টে শুনানির জন্য আমাদের হাজির করতেই হবে। স্যার, আমরা সপ্তাহে 1-2 বার বসতামই। বসতিস মানে খাওয়ার জন্য তো? হ্যাঁ স্যার, কখনো কখনো মদ খেতাম, কখনো চরস, কখনো গাঁজা। শেষ কবে দেখা হয়েছিল? স্যার, আমরা 12ই সেপ্টেম্বর দেখা করেছিলাম, আর তারপরে 15 তারিখেও দেখা করার কথা ছিল। আরে यार, বসলে তো যখন তখন বসতে পারি, কিন্তু আজকে না। আজ হোটেলে বহুত চাপ আছে ভাই। 15 তারিখে দেখা করছি তো, ছুটি আছে আমার। নেশায় বুধ হয়ে থাকবো, ওই মেট্রো গলির মাল নিয়ে আসবো। হেব্বি কড়া। 15 তারিখে ছুটি হবে তো তোর? হ্যাঁ, ছুটি পেয়ে যাও 15 তারিখে। মস্তি করে ছিলিম খাবো, কাবাব ঠাবাব খাবো ওই ছোটুর কাছ থেকে। এই তো, এই না হলে কথার মতো কথা। এবার রাখ। 15ই সেপ্টেম্বর আমি ওকে কল করেছিলাম স্যার, কিন্তু ফোনটাকে সুইচ অফ করে রেখেছিল। 10-15টা কল করেছিলাম আমি, তারপর বাড়িতে গিয়েছিলাম। তারপর মা বলল যে 14 তারিখেও বাড়িতেই ফেরেনি। স্যার, ওরা পুলিশ কমপ্লেনও করেছিল। তারপরে আর কোনো খবর নেই। এছাড়া আমি আর কিছু জানি না স্যার। আমি কি করে জানবো স্যার? আপনাকে তো আমি বলেইছি আগে। ওদের যখন জামিন হয়ে গেল, ওরা তারপরে একবারও আসেনি থোবড়া দেখাতে। মনোজ সালভে আর মুজিব শেখ, তোমাদের দুজনের জামিন হয়ে গেছে, চলে এসো বাইরে। মনোজ, তোর মা তোকে টাকা দিয়ে গেছে, আর মুজিব তোর বাবা। সালা, আমার মা বাবার কাছে তো কোনো খাবার পয়সাই নেই। ভাই, তোরা এখান থেকে যাওয়ার পরে আমাকে ছাড়িয়ে নিয়ে যাবি তো? আরে, এটা কি জিজ্ঞেস করার মতো কথা নাকি শেখর? ব্যাস 2-4 দিন তুই এখানে আরামে থাক, আমরা ছাড়াবো তো তোকে। কিরে মুজিব? তা নয় তো কি, চল রে। হ্যাঁ চল। এই মনোজ, মুজিব, আমাকে ভুলে যাস না। হ্যাঁ রে। এমন ভাবে ভুলে গেল যেন ওরা আমার সাথে কোনোদিন ছিল না। এতগুলো মাস হয়ে গেল, প্রতিদিন ভাবি হয়তো আজ আসবে, আজ আসবে। আচ্ছা, মনোজ যদি পালিয়ে যেতে চায়, তোর হিসেবে কোথায় পালিয়ে যেতে পারে ও? না সাহেব, আমার মনোজ আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। গাঁজাখোর আর মাতালদের সম্পর্ক শুধু নেশার সঙ্গেই থাকে। স্যারও এতটাও খারাপ ছিল না, রোজগার করত, কাজ করত। আচ্ছা, এখন কোথায় করে চাকরি? কোন শহরে? সাহেব, যদি আমরা জানতে পারতাম তো আমরা এইভাবে কেন আপনার কাছে আসতাম? গত 2 সপ্তাহ ধরে রোজ কুড়ে কুড়ে মরছি আমার ছেলের জন্য। আমি হাত জোড় করছি সাহেব, ওকে খুঁজে দিন। আপনার কান্নাকাটিতে আমার কিছু যায় আসে না, বুঝেছেন? পরের মাস থেকে মনোজের কেসের শুনানি শুরু হচ্ছে। আমার মনোজকে চাই। যদি নিজে থাকতে চলে আসে তো খুব ভালো, তাহলে পরের বার পালাবার মতন ক্ষমতা থাকবে না ওর। তাহলে স্যার ওকে খুঁজে তো বার করুন। দেখুন, আমরাও এটাই চাই যেন ও সামনে আসে, তারপর শুনানি হোক আর যা কিছু হোক, আমরা জানতে তো পারবো ও কোথায় আছে। আর যদি আমি জানতে পারি যে মনোজ পালিয়ে যাওয়ার পেছনে তোমাদেরও হাত আছে আর আমার সঙ্গে নাটক করছিলে তোমরা, তাহলে তোমরা দুজনেও খুব পস্তাবে। স্যার, কল লোকেশন অনুযায়ী 14ই সেপ্টেম্বর মনোজ সালভের লাস্ট লোকেশন ছিল ওর নিজের বাড়িতেই। শেষবার কার সঙ্গে কথা হয়েছে? কোন এক নিতিনের সাথে, ওয়েল্ডার। এই মনোজের বন্ধুও কথা বলেছে ওর সাথে। হ্যালো, এই নিতিনকে আমি এক্ষুনি আসতে বলেছি এখানে।
14 সেপ্টেম্বর সন্ধেবেলায় তোমার মনোজের সঙ্গে কথা হয়েছিল। হ্যাঁ স্যার, ওই আমি ওকে 5,000 টাকা ধার দিয়েছিলাম আমার মায়না থেকে অ্যাডভান্স নিয়ে। ও বলেছিল ফেরত দিয়ে দেবে, কিন্তু তারপরের থেকে ওর ফোনটা বন্ধ বলছিল, বাড়িতেও ছিল না। স্যার আমি খুব টেনশনে পড়ে গিয়েছিলাম, আমার টাকা নিয়ে পালিয়ে গেছে স্যার। কোথায় পালিয়ে গেছে তোমার বন্ধু? স্যার আমি নিজে যদি এটা জানতাম তাহলে আমি ওর কাছ থেকে গিয়ে টাকাটা নিয়ে আসতাম না। স্যার ও আমাকে ধোকা দিয়েছে। এনো যাও, বাই। হাত ধরে থাকবে ওর, ছাড়বে না একা। আমি বলেছিলাম না তোমাকে যে নিজের ফোন থেকে ফোন করবে না? আরে ও আমার বন্ধু ছিল, ওকে মারার কোনো ইচ্ছে ছিল না আমার বৈশালী। তো তোমার কি মনে হয় আমার এসব করে খুব মজা লাগছে? ছেড়ে দাও না, যা হওয়ার তা হয়ে গেছে। পুলিশ এখনো কিছু বুঝতে পারেনি, আর না কোনোদিনও কিছু বুঝতে পারবে। মনোজ সালভে উধাও হয়ে গেছে চিরদিনের জন্য। আরে এইভাবে কি করে নিখোঁজ হলো চিকলেকার? ও তো কোনো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট নয় যে বেল পাবার সঙ্গে সঙ্গে লন্ডন বা দুবাই চলে গেল। হ্যাঁ স্যার, আমি তো শুধু স্ট্যাটাস আপডেট করছিলাম। স্যার মনোজ 23 তারিখ আমার কাস্টাডিতে থাকবে, আর 24 তারিখ কোর্টে শুনানির জন্য আমি ওকে হাজির করব। তোমার প্রতি পুরোপুরি বিশ্বাস আছে চিকলেকার? মনোজ সালভেকে যে কোনো উপায়ে ধরতেই হবে। হ্যাঁ স্যার। এই মুজিবকে ঠিকমতো চেপে ধরো, নিশ্চয়ই কিছু না কিছু তো বলবেই। ইয়েস স্যার। আর হ্যাঁ, এই মনোজের মা আর ভাই এদের উপর 24 ঘন্টা নজর রাখো। নাগেশ যে মার্ডার কেসের এই 3 জন আরোপী, তার চার্জশিটটা পড়া যাক, হয়তো সেখান থেকে কিছু হলেও আমরা জানতে পারবো। যে সোজা রাস্তায় চলছে, পরিশ্রম করে 2 টাকা রোজগার করছে, তাকে নিয়ে তোমার কোনো চিন্তা নেই। আর যে তোমার কথা একটুও ভাবে না, তাকে নিয়ে তোমার সব চিন্তা, তাকে মাথায় বসিয়ে রেখেছো। আরে ও তো তোমার সোনার টুকরো ছেলে। ও আমার জন্য ভাবুক না ভাবুক, আমি ওর জন্য চিন্তা কি করে ছাড়ি? আরে আমি ওর মা। তুমি ওর মা সেটা বুঝলাম, কিন্তু ও তোমার ছেলে নয়। আরে ছোটবেলা থেকে ও তোমাকে শুধু কষ্টই দিয়ে এসেছে, আর আমাকেও। নেশা করে করে সারা জীবনটাই বরবাদ করে দিল শয়তানটা। এখনো হয়তো পড়ে আছে কোনো এক গাঁজার থেকে, যাও গিয়ে দেখো। কিন্তু না বলেও কোথায় পালিয়ে গেল? নেশা তোমাকে বলে শুরু করেছিল? হ্যাঁ, মদ তোমাকে বলে ছুঁয়েছিল? সালাও মার্ডার বলে করেছিল যে এখন সবকিছু বলে পালাবে? নিশ্চয়ই ওকে কেউ ফাঁসিয়েছে। আরে মা মা বোঝো, তোমার চোখ থেকে এই ঠুলি কবে খুলবে তুমি? কয়েকদিন পরেই মার্ডার কেসের শুনানি রয়েছে, ও সেটা জানে। এবারে অনেক দিনের জন্য ভেতরে যাবে ও, কম করে 10 থেকে 15 বছরের জন্য। সেই জন্যই আন্ডারগ্রাউন্ড হয়ে আছে তোমার দুলাল। মনোজ সালভে সত্যি আন্ডারগ্রাউন্ড ছিল, কিন্তু কোথায় আর কিভাবে তাকে আন্ডারগ্রাউন্ডে পাঠানো হয়েছিল সেটা শুধুমাত্র তারাই জানত যারা ওকে খুন করে মাটিতে পুঁতে দিয়েছিল। ক্রাইম ব্রাঞ্চ একজন মার্ডার কেসে জামিনে মুক্ত অভিযুক্তকে খুঁজছিল। একজন মা তার ছেলের ফেরত আসার অপেক্ষা করছিল। একজন বন্ধুর খারাপ লাগছিল যে সে না চাওয়া সত্ত্বেও এক বন্ধুকে খুন করে ফেলেছিল। আর তাকে দিয়ে খুন করা যে মহিলা, সে এই বিষয়ে অনড় ছিল যে মনোজ সালভেকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। কোন অসম্পূর্ণ বৃত্তের সত্যিটা পূরণ হতে চলেছিল? কোন রহস্য উন্মোচিত হতে চলেছিল? স্যার, এই অনিলের মার্ডার কেসের চার্জশিট এটা তারদুর্গ পুলিশ স্টেশনে ফাইল হয়েছিল। এই 3 জন, মনোজ সালভে, মুজিব শেখ আর শেখর মিশ্রাম, এরাই মূল অভিযুক্ত ছিল। 2014? ইয়েস স্যার, 2014। 21শে নভেম্বর 2014 অনিল কাসবে, বয়স 47, এলকেএস বল বিয়ারিং কোম্পানি রাখড়ি থেকে নিজের শিফট শেষ করার পর বাপাট কলোনি ফিরে আসছিল, যেখানে তার বাড়ি। রাম রাম মানিকবাবু, রাম রাম। আরে বলছি কি, শনিবার বাড়িতে চলে আসুন না, ছুটি আছে তো, জমি আড্ডা মারবো। আর হ্যাঁ, জীবন বীমা পলিসির ব্যাপারটাও দেখে নেব। যে মুহূর্তে অনিল কাসবে মালতিগলি ছেড়ে বাপাট কলোনির দিকে মোড়ে, তখনই ওই এলাকার 3 জন নামকরা গাঁজাখোর ওই এলাকায় ঢোকে। ওই 3 জনকে মদ এবং নেশার জিনিস নেবার পর অনেকবার ঝামেলা করতে দেখা গিয়েছিল। এই যে সিগারেটের দামটা কে দেবে? আমি আর বিনা পয়সা দিতে পারবো না। ও কাকা, কেন ঝামেলা করছো? লিখে দাও না খাতায়। আরে খাতাটা তার নিকুচি করেছে। গত 3 মাস খাতায় যা লিখেছি টাকা দিসনি। ও পুরন্দো কাকা,
এত টাকা কি চিতায় নিয়ে যাবে নাকি? আরে আমরা দুটো সিগারেট খেয়ে নিই তো তাতে কি এসে যায়? হ্যাঁ যত সব এই কাটপিস এ মনোজ দেখো, দেখ ভাই, একজন সাধু মানুষ, সোজা কাজ থেকে বাড়ি, পরিশ্রমের টাকা নিজের স্ত্রীর চরণে রাখার মতো লোক। আরে কিসের সাধু রে? রোজ এখান থেকে যাওয়ার সময় খালি হাঁটতে হাঁটতে ফুসফুস ফুসফুস করতে করতে যায় ফোনে। কোনো রম্বা উর্বশী মেনকা আছে হয়তো ফোনে। চল ওর মোবাইলে আইটেমটাকে দেখি। হ্যালো ডার্লিং, হোয়াট ইজ হচ্ছেটা কি এখানে? হ্যাঁ, কি হচ্ছেটা কি? আরে আমার ফোনটা দাও। ফোন কেটে দিল। আরে লজ্জা পেয়ে গেল। আরে করছোটা কি? আমার ফোনটা দাও। আরে কি হচ্ছে এগুলো? আরে দেখো, আমি বলছি কিন্তু আমি পুলিশকে ডাকবো। বাচ্চাটা রেগে গেছে, এইবার ফোনটা তো দিতেই হবে। নে না, আরে এনে ফোন নে। এই নে, অদ্ভুত স্যাম্পল দিচ্ছি, যখন নিচ্ছিস না আবার বলছিস দিচ্ছি না। নে 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 টমি নে 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 নে। এটা রোজকার ঝামেলায় দাঁড়িয়েছে, সব কটা শয়তান। এদের কি কেউ জেলে পাঠাচ্ছে না কেন? লোফার এক নম্বরের। আরে করছোটা কি এগুলো? হ্যাঁ, আমি কিন্তু সত্যি সত্যি পুলিশ স্টেশন যাবো। আরে দাদা রেগে যাচ্ছে, এবার কিন্তু ফোনটা দে। নাও নাও নাও। এবার ফোনটা দিবি, নলে তোরও কিন্তু এরকম হাল করবো। আমি শেষবারের মতন বলছি, আমার ফোনটা দে। হারামি, আমাকে মারলি? আমার গায়ে হাত তোলা। মারাচ্ছি দাঁড়া, আমার গায়ে হাত তোলা। মার মার, আরো জোরে মার। মার, কেউ আছো কি? মার, কে আছো? আরো জোরে মার। আরে আরে কে আছো? বাঁচাও। আরে শালা, আমাকে মারবি তুই? পালা পালা তাড়াতাড়ি। দেখো কি সর্বনাশ হয়ে গেল, পাথর দিয়ে মেরে দিয়েছে। দেখো মরে গেল কিনা, দেখো 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 সবাই। আরে কেউ অ্যাম্বুলেন্স ডাকো, লোকটা মরে যাবে। কি অবস্থা? রাকোটি সিভিল হসপিটালে অনিল কাজবেকে ডেথ অন অ্যারাইভেল ঘোষণা করা হয়। ওখানের প্রত্যক্ষদর্শীদের সাক্ষী অনুযায়ী আসামি মনোজ সালভে, মুজিব শেখ আর শেখর মিশ্রামকে আমরা তাড়াতাড়ি তাদের বাড়ি থেকে আটক করি। সাক্ষীর মধ্যে ছিলেন প্রত্যক্ষদর্শী পানের দোকানদার পুরন্দর সিওয়াড়ে আর ধোপা ওয়াজাদ আলী। তিনজন আসামিকেই শনাক্ত করে। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করার ফলে ব্রেন হ্যামারেজ হয়েছিল, যে কারণে অনিল কাজবের মৃত্যু হয়। তিনজন আসামির ওপরেই ধারা 302 আর 120B লাগু করা হয়, আর অনিলের মৃতদেহ তার স্ত্রী প্রিয়াঙ্কা কাজবের হাতে তুলে দেওয়া হয়। স্যার, এই মুজিব শেখের অবস্থা খারাপ করে দিয়েছি, কিন্তু মনে হয় না ও জানে যে মনোজ সালভে কোথায় রয়েছে। হতে পারে মামলার আগেই মনোজ বুঝতে পেরে গিয়েছিল যে ও আর ওর দুই বন্ধুর ওপর জোরালো কেস লাগু হবে। মনোজের মা বলছিলেন যে মনোজ 14ই সেপ্টেম্বর বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়েছিল, কিন্তু ওর বাইক কোথাও পাওয়া যায়নি স্যার। আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু বাইকের কিছুই পাওয়া যায়নি। এই মা আর ছেলে যশোদা সালভে আর প্রবীণ সালভে এই মনোজের ব্যাপারে কিছু না কিছুতে আমাদের লোকাচ্ছেই। মনোজকে কোথায় লুকিয়ে রেখেছেন? আমি ওকে কোথায় লুকিয়ে রাখবো সাহেব? আপনাদের কাছে আর কি লুকাবো স্যার? এই ভাইয়ের জন্য আমাদের দুজনের বাঁচার দুষ্কর হয়ে গেছে। সেজন্য তুমি ওকে গায়েব করে দাওনি তো? কি স্যার, তাহলে ওর আর আমার মধ্যে কি পার্থক্য থাকতো? একটা কথা আমার মন দিয়ে শোনো, যদি 24 তারিখ মনোজ কোর্টে হাজির না হয় তাহলে ওকে পলাতক ঘোষণা করা হবে, আরো জোরালো চার্জ পড়বে ওর ওপর। তারপর যদি আমরা ওকে ধরি অথবা ও নিজেই সারেন্ডার করে, বেল তো কোনোভাবেই পাবে না। যত বছর মামলা চলবে তত বছর ধরে জেলে পৌঁছতে হবে, বহু বছর লাগতে পারে। যত বছর লাগে লাগতে দিন স্যার, এবার আমি আর ওর জামিন করাবো না। আর মা, তুমিও যাবে না। খুব জ্বালিয়েছে ও আমাদের। এইবার তোমার চোখের জলে কোনো কাজ হবে না বলে দিলাম। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, ব্যাস। নাগেশ, আমাদের যতগুলো খোঁচর আছে সবাইকে কাজে লাগিয়ে দাও। শহরের যতগুলো মাতাল আর গাঁজাখোর আছে সবাইকে তোলো, সবার মোবাইল বাজেয়াপ্ত করো, প্রত্যেকটা নাম্বার ট্রাই করো। আমার যে কোনো মূল্যে মনোজকে চাই। হ্যাঁ স্যার। স্বাভাবিকভাবেই সব চেষ্টা করা সত্ত্বেও ক্রাইম ব্রাঞ্চ না মনোজ সালভেকে খুঁজে পেয়েছিল, না তার বাইককে। তাদের একটুও আন্দাজ ছিল না যে তাদের টার্গেটকে অনেক দিন আগেই খুন করে পুঁতে ফেলা হয়েছিল, বাইক সহ। অন্যদিকে শুনানির তারিখ চলে আসে, মনোজকে ফেরার ঘোষণা করে দেওয়া হয়। আরো কয়েক মাস কেটে যায়। সরি স্যার, আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব সব করেছি।
এই মনোজ সালভের ডিটেল সমস্ত স্টেটেও পাঠিয়েছিলাম, কিন্তু কোনো জায়গা থেকে রিপ্লাই আসেনি। 125 কোটি মানুষের দেশ আমাদের, আর এই দেশের মধ্যে 29টা রাজ্য আছে। কেউ যদি লুকোতে চায় তার জন্য অনেক জায়গা। তা ঠিক, কিন্তু খারাপ তো লাগে যে একটা মাতালার গাঁজাখোর লোককে আমরা খুঁজে পেলাম। ঘটনাটা এমনও হতে পারে চিগলেকার, আমরা যাকে খুঁজছি সে হয়তো এখন কোথাও নেই। তার মানে স্যার? আমি বলতে চাইছি যে এই মনোজ সালভে হয়তো নিজে থেকে উধাও হয়নি, ওকে উধাও করা হয়েছে। হয়তো ও পালিয়েই যায়নি, বরং ওকে মেরে দেওয়া হয়েছে। কিন্তু কেন স্যার? ওকে কেন কেউ মারবে? এখন এটাই ইনভেস্টিগেশন করো যে মনোজ সালভেকে হত্যা করার কারণ কে জানতে পারে। কেমন আছো বৈশালী? ঠিক আছে। সোহম দিশা কেমন আছে? ফার্স্ট ক্লাস। আমাদের নিতিন ভালো কাজ পেয়ে গেছে, ও তো সেট হয়ে গেছে। হ্যাঁ, আর তুমি? এই চলছে আমার কাজ। নীলেশ, তোমাকে কিছু বলার ছিল। বলো না, কি বলবে? থ্যাংক ইউ। আসছি আমি। নাগেশ, ডিসিপি স্যারের মনে হচ্ছে যে মনোজ বেঁচেই নেই। আমরা এই অ্যাঙ্গেলটার ব্যাপারে ভাবিনি, কিন্তু এমন হতেও তো পারে। হ্যাঁ স্যার। প্রিয়াঙ্কা কাজভে, মৃত অনিল কাজভের স্ত্রী, বাপট কলোনির অ্যাড্রেস। বদলা স্যার, স্বামীর মৃত্যুর বদলা। হ্যাঁ স্যার, ওই মার্ডারের ব্যাপারে আমি শুনেছি, কিন্তু আমি এখানে 1 বছর হলো এসেছি। এখানে পুরনো লোকেদের মধ্যে কেউ আছেন যে ও সম্পর্কে বলতে পারবে? হ্যাঁ, ওই উষাদি আছে না, উনি সব বলতে পারবে। একদম দেবতার মতো মানুষ ছিলেন উনি, কিন্তু ওই ছেলেরা নৃশংসভাবে ওনাকে মেরে ফেললেন। ওর স্ত্রী প্রিয়াঙ্কা এখন কোথায়? ও মার্ডারের পরে ওর ছেলেকে নিয়ে এখান থেকে চলে গেছে। কোথায় বললে তো যায়নি, জানি না কোথায় গেছে। আপনার কাছে ওর নাম্বার আছে? হ্যাঁ আছে তো, আমার মোবাইলে আনছি আমি। স্যার এই নাম্বারটা এক্সিস্ট করে না। মোবাইল সার্ভিস প্রোভাইডারকে কল করো আর এই নাম্বারের পুরনো ডিটেলস বার করো, যদি কিছু খুঁজে পাওয়া যায়। হ্যাঁ স্যার। আর হ্যাঁ, IMEI নাম্বারটাও নিও। হতে পারে প্রিয়াঙ্কার নাম্বারটাই চেঞ্জ করেছে, কিন্তু মোবাইল একই আছে। স্যার, IMEI নাম্বার ট্র্যাকিং এ দিয়ে দিয়েছি, কিন্তু কল রেকর্ডস থেকে একটা ভালো লিড পেয়েছি। সে কে? কোন এক অরবিন্দ খাড়ে, গিফট শপের মালিক। এই প্রিয়াঙ্কা এই গিফট শপে কাজ করত। হাজব্যান্ড মারা যাবার পর উনি একা হয়ে যান। 4 বছরের বাচ্চাকেও তো মানুষ করছিল। দেখুন, এখানকার মাইনেতে ওনার চলছিল না। এখন প্রিয়াঙ্কা কোথায় কিছু জানেন? স্যার, আমি ওর সাথে কোনো টাচে নেই। ওর পুরনো নাম্বারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি হয়তো ওর পুরনো নাম্বারটাও ডিলিট করে ফেলেছি। আমি ওগুলো কিছু রাখি না। আর কেউ এখানে কাজ করে যে এখনো তার সঙ্গে টাচে আছে? নাগপুর। নাগপুর? হ্যাঁ নাগপুর স্যার। উনি নাগপুর শিফট করার কথা বলছিলেন। তখন আমার এক বন্ধুর নাম্বার ওনাকে দিয়েছিলাম। ওর তো শাড়ির শোরুমে সেলস গার্লের দরকার ছিল। এখন জানি না প্রিয়াঙ্কা ওর সঙ্গে কন্ট্যাক্ট করেছিল কিনা। সেটা আমরা খোঁজ নিয়ে নেব। আপনার কাছে নাগপুরের বন্ধুর ফোন নাম্বার তো আছে? হ্যালো, নাসিক পুলিশ স্টেশন থেকে PSI নাগেশ বলছি। প্রিয়াঙ্কা কাজবে আপনার ওখানে কাজ করে? হ্যাঁ, কাজ করে তো। কথা বলবো আপনার সাথে? না, বলবেন না যে আমরা ফোন করেছিলাম। ঠিক আছে। আপাতত আপনি প্রিয়াঙ্কার মোবাইল নাম্বার দিন। স্যার, প্রিয়াঙ্কার নতুন নাম্বারের কল ডিটেলস বিকেলের মধ্যে মেইলে চলে আসবে। আগে দেখা করা যাক ওর সঙ্গে সামনাসামনি। দেখা যাক ও কতক্ষণ চোখে চোখ রেখে কথা বলতে পারে আর কখন চোখ নামিয়ে নেয়। মনোজ সালভে নাম ওর। এই নামটা শুনেছিলাম পুলিশের মুখে। ও ওই 3 জনের মধ্যে একজন, তাই না? হ্যাঁ, মনোজ জামিন পেয়ে গিয়েছিল। সে কথাটা আপনি জানেন? জানি না স্যার। আর জেনেও আমি কি করতাম? কারোর কষ্ট দেখে কি জামিন দেয় ওরা? একদম সত্যি কথা বলেছেন আপনি। যন্ত্রণা থেকে আর কোথায় জামিন পাওয়া যায়? এমনিতে এইটুকু বাচ্চা নিয়ে এখানে একা খুব সমস্যা হয়েছে নিশ্চয়ই আপনার। এখানে কেউ থাকে আপনার? না, এখানে কেউ থাকে না। তো আপনার ছেলে কোথায় থাকে? যখন অনিল খুন হয়েছিল তখন আমার ছেলেটা মাত্র 4 বছরের ছিল। আমি একলা এখানে নাগপুরেও দেখাশোনা করতে পারতাম না। এর জন্য আমি ওকে নাসিকে রেখে এলাম।
আমার ননদের কাছে। নাসিকের কোথায়? ওই এমকে রোডের পিছনে ঋষিকুল কলোনি রয়েছে, ওখানে। ওর নাম হলো বৈশালী মারেক। বৈশালী মারেক? বৈশালী মারেক? নাগেশ, মনোজের সেই বন্ধু যাকে মনোজের 5,000 টাকা দেবার ছিল, আর যে 14ই সেপ্টেম্বর মনোজের সাথে শেষবার কথা বলেছিল। ওই আমি ওকে 5,000 টাকা ধার দিয়েছিলাম, আমার টাকা নিয়ে পালিয়ে গেছে স্যার। নিতিন মারেক। বৈশালী মারেক? নিতিন মারেক। স্যার কানেকশন পাচ্ছি। হতেও পারে, বা এমনও হতে পারে শুধু সারনেমটাই ম্যাচ করছে। একটা কাজ করো, খোচরদের কাজে লাগিয়ে দাও, নিতিন মারেকের পুরো কুণ্ডলি বার করো। স্যার, এটা হলো নিতিনের ফাইল। মার্ডার কেসে জেলে ছিল, এখন জামিনে বাইরে রয়েছে। কি? স্যার, আমি আঞ্জওয়ার জেলে কনফার্ম করেছি। এই নিতিন মারেক মনোজ সালভে, মুজিব শেখ আর শেখর মিশ্রমের সাথে ব্যারাক নাম্বার 4-এ ছিল। এই নিতিনও মার্ডার কেসেই ভেতরে গিয়েছিল স্যার। আগে হ্যাঁ, নিতিন মারেক ওই 4 নম্বর ব্যারাকেই ছিল, যেখানে অনিল কাশ্মীর মার্ডারের আসামি মনোজ সালভে, শেখর মিশ্রম আর মুজিব শেখ ছিল। স্যার, এই নিতিন মারেক 2015-য় বেল পায়। তারপর ওর বিয়ে বৈশালী মারেকের সাথে হয়। কানেকশন তো হচ্ছে স্যার। খোচরাও সে কথাই বলছে তো। হ্যাঁ স্যার, বেস্ট খোচরকে কাজে লাগিয়েছিলাম। অনিল কাশ্মীর বোন বৈশালী, তার স্বামী নিতিন মারেক, অনিল কাশ্মীর হত্যাকারী মনোজ সালভের বন্ধু। আর সেই নিতিনই শেষ কল করেছিল মনোজকে, আর এখানে এসে বলল যে মনোজ ওর 5,000 টাকা নিয়ে পালিয়ে গেছে। এবার কানেকশন তৈরি হচ্ছে। ঠিক আছে তো? দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ স্যার, আপনি এই সময়? খারাপ সময় জিজ্ঞেস করে কবে থেকে আসছে নিতিন মারেক? ব্যারাক নাম্বার 4, আঞ্জেভার জেল। কি হয়েছে স্যার? হয়েছে তো অনেক কিছুই, শুধু খোঁজ এখন এটাই নিতে হবে কোনটা কাকতালীয় আর কোনটা চক্রান্ত। স্যার, লাক বাই চান্স হয়েছে। মনোজ তো আমার খুব ভালো বন্ধু ছিল। আমি আপনাদের কি করে বোঝাই? সোজা কথায় বলে দাও, না হলে জোর করে বলাবো। দেখো, আমরা নিশ্চিত নই, কিন্তু আমাদের সন্দেহ আছে যে মনোজ আর এখন বেঁচে নেই। আর তার থেকেও বেশি সন্দেহ যে তোমরা দুজন জানো যে ওর সঙ্গে কি হয়েছে, কবে হয়েছে, কিভাবে হয়েছে আর কেন হয়েছে। হয়তো তোমরা দুজন সবকিছুই জানো। আরে স্যার, আমি বললাম না যে আমি মনোজের ব্যাপারে কিচ্ছু জানি না। তার উপর আমার 5,000 টাকা নিয়ে পালিয়ে গেছে স্যার। বল গোবিন্দ, কি স্টোরি এই বৈশালীর? স্যার, এই বৈশালীর হাজব্যান্ড 5 বছর আগে মারা গেছে স্যার। ওদের একটা মেয়েও আছে, দিশা। বৈশালীর দাদা অনিল কাশবে ওই বৈশালীকেও সাহায্য করেছে এবং দিশাকে বড় করবার জন্যও সাহায্য করেছে। আর তারপরই অনিলের মার্ডার হয়। তারপর বৈশালীর অ্যাফেয়ার হয় নীলেশ পরাবের সাথে। স্যার, এই নীলেশেরই বৈশালীর সাথে বিয়ে করার কথা ছিল, কিন্তু বৈশালী আর একটা হিরোকে পেয়ে গেল, মানে এই নিতিন মাহারে। স্যার, এই নিতিন বৈশালীর আগের স্বামীর বন্ধু ছিল। এই মনোজ সালভের ব্যাপারে কি খবর আছে তোর কাছে গোবিন্দ? এমনি ডাইরেক্ট কোনো খবর নেই, কিন্তু একটা কথা আছে। এই যে নীলেশ, সেও আবার নিতিনের বন্ধু, আর বৈশালীরও টাচে আছে। মানে এরা একে অপরের সাথে দেখা করে। আরে না স্যার, এটা লাক বাই চান্স যে আমরা একে অপরের সাথে যুক্ত। মায়ের দিব্যি খেয়ে বলছি, আমি জানি না মনোজ কোথায়। অপরাধ স্বীকার করে নিয়েছে ও? হ্যাঁ স্যার। দারুণ ব্যাপার, এক ঝটকায় বলে দিচ্ছে সবকিছু। নিতিন আর বৈশালী, ব্যাড নিউজ আছে। নীলেশ পরাব মুখ খুলে ফেলেছে, মনোজ সালভের মার্ডার হয়েছে। নীলেশ বুদ্ধিমান, ও জানতো মুখ তো খুলতেই হবে, তাহলে মার খাওয়ার আগেই খুলে দিই। এবার তোমরা ডিসাইড করো, তোমরা বুদ্ধিমান নাকি বোকা। মুখ খোলো। দেখুন ইন্সপেক্টর, নিতিন আর নীলেশ সেটাই করেছে যেটা আমি ওদের করতে বলেছি। কি করার কথা বলেছিলে? মনোজ সালভের মার্ডার। কেন হত্যা করালে ওকে? আমার পিতৃতুল্য অনিল দাদাকে খুন করেছিল। কেন? এমনি টাইম পাস স্যার। কি অন্যায় করেছিল আমার দাদা? কিচ্ছু না। কাজ থেকে বাড়ি ফিরছিল, ব্যাস, আর খুন করে ফেলল। ও থাপ্পড়টা না মারলে না এমন কিছুই হতো না। মায়ের দিব্যি বলছি হতো না, আর আমরা এখানে থাকতাম। কোনো পুরনো শত্রুতা ছিল নাকি? আরে না,
নাম পর্যন্ত জানতাম না আমরা। ওইসব ঘটনা হয়ে যাওয়ার পরে জানতে পেরেছিলাম যে বাপাট কলোনির কোনো এক অনিল কাসবে ছিল। কি? অনিল কাসবে? কি হয়েছে? কি ব্যাপার? বৈশালী, তোর অনিল দাদার সাথে যা হয়েছে সেটা কেন হলো বলতো? বুঝতে পারলাম না। আমার সোজা সরল অনিল দাদাকে এত খারাপ ভাবে মেরে ফেললো কেন? দাদা, দাদা, অনিল দাদা। কি পেলো আমার অনিল দাদাকে মেরে ফেলে? বৈশালী, আমি তোর কাছে একটা কথা লুকিয়েছি। আমি যখন জেলে ছিলাম তখন ওরা তিনজনও জেলে ছিল, যারা অনিল দাদাকে মার্ডার করেছে। আমরা সবাই একই ব্যারাকে ছিলাম, আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। কি? হ্যাঁ তাই। আর যেই ছেলেটা অনিল দাদার মাথায় পাথর ছুঁড়ে মেরেছিল সে মনোজ সালভে। ওরা আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। এটা কাকতালীয় ছিল না স্যার, ষড়যন্ত্র ছিল। আমার নয়, আমার ভাগ্যই আমাকে এই সুযোগটা দিয়েছে। আমার দরজায় কড়া নেড়েছে, বলল এই নে বৈশালী, তোকে একটা সুযোগ দিচ্ছি, নিয়ে নে নিজের দাদার মৃত্যুর বদলা, শেষ করে দে এই অর্ধেক চক্রটাকে। আমার শিকার মনোজ সালভে বেলে ছাড়া পেয়ে গিয়েছিল, আর আমার কাছে মাত্র একটা নয় দুটো অস্ত্র ছিল, নিতিন আর নীলেশ। আসেনি মনোজ, জানি না ও কোথায়। বিশ্বাস করুন সাহেব, আমরা ওকে কোথাও লুকাইনি। যশোদা দেবী, আপনার ছেলের কোনোদিন ফিরবে না। 14 সেপ্টেম্বর ওকে খুন করা হয়, ওর কঙ্কাল পেয়েছি আমরা, বাইকটাও পাওয়া গেছে। প্রবীণকে বলবেন আমাদের সাথে এসে যেন দেখা করে। এই চক্রটা সম্পূর্ণ করা দরকার ছিল বোন, আটকাতে পারিনি আমি নিজেকে। অনিল দাদা আমার কাছে নিজের বাবার থেকেও বেশি কিছু ছিল। তোমার অনিল দা আমার আর সোহমের জন্য সবকিছু ছিল, যেমন যেমন দিশার জন্য তুমি সবকিছু ছিলে। ছিলাম? আমি নিজের স্বামীকে হারিয়েছি, সোহম নিজের বাবাকে, তুমি নিজের দাদাকে হারালে, আর দিশা নিজের মাকে। এই চক্রটা পুরো হয়ে গেল বৈশালী।
যে লোকটাকে মনোজ মেরেছিল তার বোনের স্বামী আর তার বন্ধু মিলে মনোজকে মেরে ফেলেছে। যে অপরাধ মনোজ করেছিল তার বদলা ওরা দুজনে নিয়েছে। আমার অন্যায়টা কোথায়? আমি তখনও শাস্তি পেয়েছিলাম যখন মনোজ দোষ করেছিল, আর এখনো শাস্তি পাচ্ছি যখন ও নিজের কর্মফলের শিকার হলো। প্রত্যেক ভিকটিমের ন্যায় পাওয়ার অধিকার আছে, কিন্তু প্রতিশোধ কি ন্যায় হতে পারে? প্রতিশোধ কি সেই বৃত্তকে পূরণ করতে পারে যা অপরাধের থেকে পাওয়া কষ্টকে মেটাতে পারবে? কখনো না, একদমই না। প্রতিশোধ নিজের সঙ্গে নতুন কষ্ট নিয়ে আসে, আর অন্যায়ের এই পরম্পরা আরো বাড়তে থাকে। অপরাধীদের শাস্তি দিতে গেলে শুধুমাত্র আইনই সেক্ষেত্রে সক্ষম, কিন্তু অপরাধ থেকে পাওয়া কষ্টের সঙ্গে সঠিকভাবে মোকাবিলা করার জন্য আমাদের সবাইকে সক্ষম হওয়া প্রয়োজন। শোক আর বিলাপ আইনের সীমার মধ্যে থেকেই সবসময় করা উচিত, আর সেই সঙ্গেই ভারসাম্যের সীমাও পার করা উচিত নয়। বদলার নেশা কখনোই শান্তি দিতে পারে না। বৈশালীর মেয়ে এখন প্রিয়াঙ্কার সঙ্গে নাগপুরে থাকে, যেখানে প্রিয়াঙ্কা তার ছেলে সোহমকেও সামলাচ্ছে। বৈশালী নিতিন আর নীলেশের বিরুদ্ধে আইপিসি 302 ধারা অনুযায়ী হত্যার জন্য, 201 ধারা অনুযায়ী প্রমাণ লোপাটের জন্য, আর 364 ধারায় খুনের উদ্দেশ্যে বন্দী বানানোর জন্য এবং 34 নম্বর ধারায় কমন ইন্টেনশনের জন্য অভিযোগ দায়ের হয়েছে। তিনজনই এখন আইনি হেফাজতে রয়েছে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, সতর্ক থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।